এখন যে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তার কাছে আপনারা কি কি চেয়েছেন? মার্কেটে অপারেশনাল অনেকগুলো ইস্যু আছে যেগুলি আসলে বিসেককে করতে হবে, আর বিসেকের যদি রিফর্ম দরকার হয় বিসেকেও রিফর্ম করতে হবে। ইলেকশনের পর কি ফরেন ইনভেস্টরদের সাথে আপনাদের কোনো ধরনের যোগাযোগ হয়েছে? ইলেকশনটা ওয়াজ এ বিগ ইস্যু। আপনি দেখেছেন আমাদের এখানে প্রচুর ফরেন ইনভেস্টর আসছে অ্যান্ড তারা বলেছে যে উই উড লাইক টু হ্যাভ এ স্টেবল গভর্নমেন্ট। শান্তা মিউচুয়াল ফান্ড প্রেজেন্টস টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি, আমি আনিসুর রহমান। পাহাড় জয়ের মতোই জীবনের লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন কনসিস্টেন্সি। প্রতি মাসে একটু একটু করে ইনভেস্টমেন্ট করুন আর লং টার্মের স্বপ্ন সত্যি করুন। প্রিয় দর্শক, নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এরপরে গত 17 ফেব্রুয়ারি সরকার গঠিত হয়েছে। এই সরকারের আসার পর আমরা দেখছি যে মন্ত্রিসভাও বন্টন হয়ে গেছে। এর মধ্যে একটু বলে রাখি যে পুঁজিবাজারের যে অবস্থা ছিল, আমরা দেখছিলাম নির্বাচনের আগের 2 কার্যদিবসে 170 পয়েন্ট বেড়েছিল এবং নির্বাচনের পরে যে প্রথম কার্যদিবস ছিল সেই কার্যদিবসে 200 পয়েন্ট বেড়েছে। তার মানে 370 পয়েন্টের একটা উত্থান হয়েছিল 3 কর্মদিবসের মধ্যে। তারপরে সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা যে বাজারটা দেখছি সেই জায়গা কিন্তু আমরা দেখছি একটা পতনের বাজার, যেমন লেনদেনও কমে গেছে, সূচকও কিছু কিছু কমছে। এই পরিস্থিতিতে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব যে নির্বাচনের পর বাজারটা আসলে কেমন যাবে। এখন এই সরকারের যে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী হয়েছেন আমির খসরু চৌধুরী, তিনি পুঁজিবাজারের বিভিন্ন প্রোগ্রামে গিয়েছেন, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। সেই প্রতিশ্রুতিগুলো কিভাবে বাস্তবায়িত হবে, এগুলো ডিএসসির পক্ষ থেকে কীভাবে আদায় করে নেওয়া হবে, এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে এসেছেন ডিবি এর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। জনাব সাইফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস মার্কেটসে। থ্যাংক ইউ ফর কলিং মি। একটু জানতে চাই, আপনারা একটা দীর্ঘ সময় প্রায় 18 মাসের মধ্যে আমরা অন্তত 5-7টা প্রোগ্রামে আমির মোহাম্মদ খসরু চৌধুরীকে দেখেছি যে আপনাদের প্রোগ্রামে এসেছেন এবং পুঁজিবাজার নিয়ে অনেক ধরনের কথা বলেছেন। এখন আপনাদের জায়গা থেকে যদি বলি, আপনারা আসলে কতটা আশা দেখছেন? ধন্যবাদ। আপনি ইউ ভেরি কারেক্টলি সেড যে গত 15 মাসে আমরা প্রায় 6-7টা প্রোগ্রাম করেছি। এর মধ্যে একটা ইন্টারন্যাশনাল ফিজিক্যাল কনফারেন্স ছিল যেখানে ফরেন ইনভেস্টার্স ওরা বাংলাদেশে এসেছিলো, 110 জন ফরেন ইনভেস্টার ছিল। তাছাড়া 2টা আমরা ভার্চুয়াল ইন্টারন্যাশনাল কনফারেন্স করেছি, আর ডিবিএ থেকে 3টা লোকাল সেমিনার করেছি, 4টা সেমিনার করেছি। তো এখন আমরা এনাফ প্রোগ্রাম করেছি এবং মোস্ট অফ দ্য প্রোগ্রামস যেখানে আমির খসরু সাহেব ওয়াজ দ্য চিফ গেস্ট, এবং আপনারা নিজেরাও শুনেছেন যে ওনাদের নির্দিষ্ট কিছু পরিকল্পনা আছে অন দ্য স্টক মার্কেট আর অন দ্য ক্যাপিটাল মার্কেট অ্যাজ এ হোল, অ্যান্ড সেটার রিফ্লেকশন আমরা ম্যানিফেস্টোতে দেখেছি। ধরেন এবার যে বিএনপির ম্যানিফেস্টো আসছে সেখানে ক্যাপিটাল মার্কেট যতটুকু জায়গা করে নিয়েছে এটা ইতিপূর্বে কোনো ম্যানিফেস্টোতে আমরা দেখিনি। তা আমরা সেখান থেকে ধরে নিতে পারি যে এছাড়াও আমরা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের সাথে রাইট বিফোর দ্য ইলেকশন দেখা করেছি, আপনারা সবাই জানেন, এবং প্রায় দীর্ঘ সময় ওনার সাথে আমাদের আলাপ হয়েছে। সুনির্দিষ্টভাবে বলেছেন যে পুঁজিবাজার ইজ ওয়ান অফ দেয়ার প্রায়োরিটিস। ওনারা দে আর ফুললি অ্যাওয়্যার যে গত 17 বছরে কী হয়েছে, ব্যাংকিং সেক্টরে যা হয়েছে তার চেয়ে কম হয়নি, বরং বেশি হয়েছে স্টক মার্কেটে। কারণ আপনি দেখেন যে ব্যাংকিং সেক্টরে যাই হয়েছে, এখন ব্যাংকিং সেক্টর সামহাও পাবলিক ফান্ডে রেস্কিউ হচ্ছে, রাইট? যে নতুন ব্যাংক যেটা হচ্ছে, একটা 5টা ব্যাংকে বেইল আউট করা হলো, কিন্তু বেইল আউটে কিন্তু কোনো ডিপোজিটার বা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না। দ্য পিপল হু হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য ব্যাংক, বাট ইনভেস্টররা একটা ক্ষতির মুখে পড়েছে, ইনভেস্টররা আর দ্য ওয়ার্স্ট সাফারার। তো এই ব্যাপারগুলি আমরা ওনাদেরকে আপডেট করে আসছি, রাইট? এবং ওখানে তো এই 5টা ব্যাংকই শেষ না, দেয়ার আর আদার ব্যাংকস ইন দ্য লাইন, দেয়ার আর মেনি NBFIs মে হ্যাভ দ্য সেম ফেইট, রাইট? তো এই জিনিসগুলির জন্য আমরা বলেছি যে এখন পুঁজিবাজারে আপনারা যদি একটা হলিস্টিক অ্যাপ্রোচ না দেন তাহলে এই পুঁজিবাজার ঘুরে দাঁড়াবো না, বিকজ আমাদের পুঁজিবাজারের সমস্যাটা অনেক বেশি ফ্রম হোয়াট ইউ সি ফ্রম এ ডিস্টেন্স। তো ওনারা গত 1.5 বছর ধরে আমরা উই হ্যাভ বিন ট্রাইং টু মেক দেম আন্ডারস্ট্যান্ড দ্যাট উই আর দ্য ওয়ার্স্ট সাফারার। এই সেক্টরটা গভর্নমেন্টের নজরে একদম সুনজরে যদি না থাকে, ইফ ইট ইজ নট কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য প্রায়োরিটিস, তাহলে এখান থেকে আমরা ঘুরে দাঁড়ানোটা খুব মুশকিল হবে। এবং আপনারা দেখেছেন উনি প্রতিটা
কনফারেন্সে আসছে, সেমিনারে আসছে, ওনারা ক্লিয়ারলি বলেছেন যে দে আর গোয়িং টু ওন দিস ক্যাপিটাল মার্কেট। এখন মাত্র ওনারা আসছে 2 দিন হলো, এখন সময়ের ব্যাপার, আমরা দেখব যে ওনাদের থেকে ডেলিভারিগুলি কি হয়, বাট আশাবাদী, উই আর কোয়াইট হোপফুল। কি কি প্রতিশ্রুতি পেয়েছিলেন, মানে যদি একটু মোটা দাগে বলেন যে এই সব জায়গাতে আপনারা একটু মানে প্রতিশ্রুতি পেয়েছেন, এটা কতদিন সময় লাগতে পারে? পুঁজিবাজারের যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে এগুলো দীর্ঘমেয়াদী কতগুলো, স্বল্পমেয়াদী কতগুলো? আপনাদের সাথে ইন্টারনালি অনেক আলাপ হয়েছে, আমরা দেখছি সেমিনারে কথা বলেছেন আপনাদের সাথে, আবার সাইড টক হয়েছে। আচ্ছা, আমরা যেটা বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে যে দেখেন, মোটামুটিভাবে বাজারে সবাই ক্ষতিগ্রস্ত। এই বাজারে প্রফিট করেছে গত বেশ কয়েক বছর এই ধরনের লোকের পরিমাণ খুবই কম, এবং আমরা কয়েকটা স্পাইক দেখছি কয়েক বছর পর পর, বাট সেখানে খুব সামান্য সংখ্যক বিনিয়োগকারী আপনার প্রফিটটা নিতে পেরেছে বা লাভবান হয়েছে, বাট ইন জেনারেল মাস পিপল অর দ্য ইনভেস্টার্স দে ওয়ার অ্যাট লস। এবং আপনি দেখেন যে এটার কনসিকুয়েন্সটা হচ্ছে আমার 33 লাখ বিনিয়োগকারী এখন নেমে আসছে 15 লাখ। এটা মানে আনহার্ড অফ। আমরা একটা মিডল ইনকাম গ্রুপের মধ্যে পড়ি যে সব দেশে, সেখানে সাধারণত বিনিয়োগকারী দিন দিন বাড়ে, কারণ কোম্পানির পরিমাণ বাড়ে, ভালো কোম্পানি স্টক মার্কেটে আসে। কিন্তু আমাদের এটা হচ্ছে পুরো রিভার্স, যে আমরা গত কয়েক বছরে 5-7 বছরের মধ্যে প্রায় বিনিয়োগকারীর পরিমাণ অর্ধেক কমে গেছে। তার মানে হচ্ছে দে অল হ্যাভ লস্ট মানি। সে এখানে আমরা বলছি যে এই বিনিয়োগকারীকে একটা সাধারণ কমন ফর্মুলা হচ্ছে যে আপনি যখনই ইনভেস্ট করবেন, দুটো জিনিস আপনি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দেখবেন। সেটা হচ্ছে যে আপনার ইনভেস্টমেন্ট প্রোটেকশন, যে পুঁজিটা আপনি এখানে দিচ্ছেন সেটা প্রোটেক্টেড, অ্যান্ড দ্য সেকেন্ড ইজ দ্য রিটার্নটা এনশিওর করতে হবে। এবং দুইটা দিয়ে আমরা উই হ্যাভ মিজারেবলি ফেইলড, উই অল নো। আমরা এখন বলছি যে বাজারে ইনভেস্টেবল স্টকস কমে গেছে, বাজারে কোনো প্রোডাক্ট নাই, প্রোডাক্ট ভ্যারাইটি নাই, দিস ইজ এ পিওরলি ইকুইটি মার্কেট। এখন এখান থেকে যদি আমাদেরকে বেরিয়ে আসতে হয়, প্রথম হচ্ছে যে বাজারে নতুন সাপ্লাই দিতে হবে, এবং সাপ্লাই দিয়ে আমরা এনশিওর করতে হবে ভালো কোম্পানি দিয়ে যে এই বাজার বিনিয়োগকারীদের জন্য একটা আস্থার জায়গা। আর সেকেন্ড যেটা হচ্ছে যে আমি চাইলেই একটা প্রাইভেট, যদিও আমাদের আইপিও রুল আপনি জানেন যে রিসেন্টলি ইট হ্যাজ বিন মডিফাইড অর রিফর্ম, কিন্তু সেটা প্রাইভেট সেক্টরে একটা কোম্পানি আনার জন্য ইট টেক্স ইয়ার্স। বাট অল্টারনেটিভলি আমরা বলছি যে উই শুড হ্যাভ সাম ডিরেক্ট লিস্টিং ইমিডিয়েটলি, অ্যান্ড ডিরেক্ট লিস্টিং ফ্রম দ্য স্টেট ওন এন্টারপ্রাইজ, অ্যান্ড দ্য গভর্নমেন্ট, অ্যাজ ইউ নো, হ্যাভ স্টেকস ইন দ্য মাল্টিন্যাশনাল কোম্পানিজ অপারেটিং ইন বাংলাদেশ। সেখান থেকে আমরা বলছি কিছু কোম্পানি ইমিডিয়েটলি লিস্টিং করার জন্য। এবং আমরা আরেকটা জিনিস যেটা বলে আসছি যে ডাইরেক্ট লিস্টিংটা ওয়াজ ডিজাইনড অনলি ফর দ্য স্টেট ওন এন্টারপ্রাইজ অর ফর দ্য গভর্নমেন্ট। আমরা বলছি যে না, এটা ঠিক জাস্টিফাইড না, কারণ অনেক বাংলাদেশে এখন বড় কোম্পানি আছে যে ধরেন দে আর ডুইং ফাইন, বাট দে আর কোয়াইট ইনডেপ্টেড, আই মিন লাইক ব্যাঙ্ক লোন বা আদার ফর্ম অফ ডেটে। কিন্তু কোম্পানি ইজ রানিং ওয়েল, বাট দে ডোন্ট নিড দ্য ক্যাপিটাল। যেটা করা দরকার ওনাদের রিস্ট্রাকচারিং করে ওনাদের ডেটটা কমানো দরকার। সেখানে ওনাদেরকে যদি লিস্টিং করতে দেওয়া হয়, ডাইরেক্ট লিস্টিং, দে ক্যান সেল দেয়ার শেয়ারস অ্যান্ড পে অফ সাম অফ দ্য লোনস অর ডেট। মানে এটা এই জিনিসটা প্লাস দে উইল ইনভেস্ট সাম মানি ফর কোম্পানি এক্সপানশন। এই ধরনের কিছু সুবিধা আমরা চেয়েছি, বাট হাইব্রিডও চেয়েছি, যে ধরেন আপনার ডাইরেক্ট লিস্টিং হবে বা আইপিও হবে, যেখানে ধরেন আইপিও হলো, সেখানে ডিরেক্ট লিস্টিং নিয়ে আমাদের অভিজ্ঞতা বোধহয় একটু খারাপ আছে, কারণ আমরা গত 15-17 বছরে যে 2-1 দেখেছি সেগুলো খুব একটা ভালো ছিল না। মাঝখানে আমরা যদি ওই যে বড় কোম্পানির কথা বলছিলেন, আমাদের দেশীয় একটা ভালো কোম্পানি এসেছিল, সেটার যে প্রাইসিং হয়েছিল বুক বিল্ডিংয়ে সেটাও খুব একটা ভালো ছিল না। তো ওই জায়গা থেকে একটু তো প্রবলেম থাকবেই। তারপর মোটা দাগে আপনারা আসলে আর কি বলেছেন অর্থ, এখন যে অর্থ পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন? আমি বলি যে আপনার যে আগে যে প্রবলেমগুলি ছিল, আপনি জানেন যে মোস্ট অফ দ্য থিংস ওয়ার ম্যানুফ্যাকচার্ড। এখানে আপনার মার্কেট ডিটারমাইন্ড কোনো প্রাইস ছিল না। যেই প্রাইসিংটা ছিল, মেথডটা ছিল, বুক বিল্ডিং ছিল, বা যেটাই বলেন, যে দিজ আর অল স্টেজড। মানে এখানে মার্কেট ডিডন্ট মেক দ্য প্রাইস। যে সেটা আমরা সেটা থেকে বেরিয়ে আসতে যাচ্ছি। হ্যাঁ, বেরিয়ে আসতেই হবে, যে দ্য প্রাইস হ্যাজ টু বি ডিটারমাইন্ড বাই দ্য মার্কেট ফোর্স।
আচ্ছা আচ্ছা, আচ্ছা, আপনি সরি আরেকটা জিনিস বলছিলেন। এটা বলছিলাম যে আসলে আর কি কি চেয়েছেন আপনারা এখন যে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, তার কাছে আপনারা মানে কি কি চাওয়াগুলো আমি যেটা আপনারা বললাম সেটা প্রস্তাব আমরা বলছি যে করেছিলেন? বন্ড মার্কেটটা ডেভেলপ করার জন্য আপনার সিসিবিএলটা এখন পর্যন্ত রোল আউট করা হয় নাই। সিসিবিএল ইজ এ নেসেসিটি। তারপর ধরেন মার্কেটে অপারেশনাল অনেকগুলো ইস্যু আছে যেগুলি আসলে বিসেককে করতে হবে। আর বিসেকের যদি রিফর্ম দরকার হয় বিসেকেও রিফর্ম করতে হবে। আচ্ছা, যেমন ধরেন আমরা অনেক দিন ধরে বলে আসছি যে স্ক্রিপ্ট ট্রেডিং বা নেটিং যেটাই বলি আমরা, যে সেখানে কারণ আমার ভলিউমটা কোনোভাবেই 500-700-তে আটকে আছে অনেক দিন ধরে। এই 500-700 ভলিউমে মার্কেট ইন্টারমিডিয়েট যারা আছে কেউ টিকবে না এবং টিকছে না। এটাকে 2000 কোটিতে নিয়ে যেতে হবে এবং সেখানে স্ক্রিপ্ট নেটিং যদি হয় তাহলে কিছুটা ফ্যাসিলিটি দিবে আপনার এই ভলিউমটা বাড়ানোর জন্য, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনার এই যে স্ক্রিপ্ট নেটিং ছাড়াও যে পাকিস্তানের মতো জায়গায় এই মাত্র ওরা শুরু করলো T+2 ট্রেডিং সার্কেল থেকে এখন T+1-এ চলে আসছে। আমাদেরও উই শুড come from the T2 to T1 settlement. But these are not the ministry issues. These are all basic and the stock exchange issues. স্টক এক্সচেঞ্জগুলিকে আমরা এম্পাওয়ার করতে বলেছি। যে স্টক এক্সচেঞ্জগুলি নন ফাংশনাল, ট্রাস্ট মি, মানে সব ক্ষমতা চলে গেছে বিসিকের কাছে। তো এটা তো হতে পারে না। বিসিক ইজ দ্য পলিসি মেকার, বিসিক উইল ফ্যাসিলিটি, বিসিক উইল ডু দ্য সার্ভিলেন্স, রেগুলেটর। সো কিন্তু এখানে আপনার এই যে আমাদের কার্স যেটা সেটা হচ্ছে স্টক এক্সচেঞ্জ ডিমিচুরেশন অ্যাক্ট অ্যান্ড স্কিম। এই স্কিম এবং অ্যাক্টের মাধ্যমে স্টক এক্সচেঞ্জগুলিকে মোটামুটিভাবে আমি বলি যে ধ্বংস করা হয়েছে। যে এইভাবে এটা যদি চলে তাহলে ধরেন স্টক এক্সচেঞ্জগুলি, চিরাং স্টক এক্সচেঞ্জের অবস্থা যদি দেখেন আপনি, ঢাকা স্টক এক্সচেঞ্জে 2% ট্রেডিং করে, ওরা 3% ট্রেডিং করে। হ্যাঁ, এটা তো উইল নট এক্সিস্ট। এটা এইভাবে তো আপনার স্টক এক্সচেঞ্জগুলিকে এম্পাওয়ার না করলে তাহলে তো আর আপনার মার্কেট থাকবে না। একটা কথা আপনার ধরেই বলি, আপনি বলছিলেন যে স্ক্রিপ্ট নেটিং, এখনও তো স্ক্রিপ্ট নেটিং হয়, এটা হচ্ছে। আর T1-এর কথা যেটা বলছেন সেটার জায়গায় যদি বলি, আপনারা ডিএসসি কি রেডি কিনা এই ইনফ্রাস্ট্রাকচারে যে T1-এ ট্রেড এটা তো ধরেন একটা সফটওয়্যার চেঞ্জিং এর ব্যাপার। হ্যাঁ, এটা অবশ্যই পারা যাবে, কারণ ব্যাংকিং সিস্টেম ইজ ফুললি অনলাইন। আগে যেটা ছিল সব ম্যানুয়াল ছিল, এখন তো এভরিথিং ইজ অনলাইন। এখন আপনাকে ডিজিটালাইজড হতে হবে। পাকিস্তান যদি পারে তাহলে আমি পারবো না কেন? এটা হচ্ছে যে আমরা এখনও ন্যাসডেকের ট্রেডিং প্ল্যাটফর্ম কোর ইঞ্জিনটা ইউজ করি। পাকিস্তান ইজ নাও ইউজিং দ্য চাইনিজ কোর ইঞ্জিন, রাইট? তো ওরা যদি করতে পারে তাহলে আমাদের তো না পারার কোনো কারণ নেই। ইট ইজ জাস্ট দ্য ইন্টেনশন অফ দ্য পিপল ইনভলভ দেয়ার। আপনাদের ব্র্যাক ইপিএলের আয়োজনে একটা ফরেন ইনভেস্টমেন্ট সামিট হয়েছিল, সে জায়গা এখনকার অর্থমন্ত্রী গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে বিদেশি অনেক বিনিয়োগকারী ফান্ড নিয়ে প্রস্তুত আছেন, তারা দেশে আসতে চান, তারা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট চান। তো পলিটিক্যাল গভর্নমেন্ট চলে আসছে, আর বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আপনারা একটা বড় অংশ ডিল করেন। সেই জায়গা থেকে এই সরকারের বা গঠিত হওয়ার পর আপনাদের ফরেন ইনভেস্টররা আপনাদের সাথে কোনো ধরনের নেগোসিয়েশন হয়েছে কিনা, কোনো ধরনের কথা হয়েছে কিনা, হলে কি ধরনের কথা হয়েছে, তারা কি আগ্রহ প্রকাশ করছেন কিনা? আপনার যে উনি যেটা বলেছেন কারেক্টলি বলেছেন, দ্য ফরেন ইনভেস্টার্স হ্যাভ ট্রিমেন্ডাস ইন্টারেস্ট ইন বাংলাদেশ মার্কেট। মানে দে স্টিল হ্যাভ কনফিডেন্স অ্যান্ড ট্রাস্ট ইন বাংলাদেশ। বাট আমাদেরকে তো ডেলিভার করতে হবে। এখন ডেলিভার করতে হলে কী করতে হবে? ডেলিভার করতে হলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে আমাদের যে গভর্নেন্স লেভেলটা, সেটাকে আমাদেরকে মানে উই হ্যাভ টু টেক ইট টু দ্য নেক্সট লেভেল। গভর্নেন্স, এখানে আপনার ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, এই ব্যাপারগুলি এনশিওর করতে হবে। অডিট স্ট্যান্ডার্ডটা বাড়াতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে নাম্বার অফ শেয়ার্স বাড়াতে হবে। আপনি যদি ফরেন ইনভেস্টর একটা বাস্কেট তৈরি করে যে কিসে ইনভেস্ট করবে, ট্রাস্ট মি 4-5টা স্টকের বাইরে ওনারা যেতে পারছে না বহু বছর ধরে। সো আমরা উই ক্যান সি মানি ইজ অন দ্য সাইড, কিন্তু মানিটা আমি কোর্টে আনতে পারছি না। আপনার কোনো ধরনের আলাপ আলোচনা হয়েছে গভর্নমেন্ট, মানে ইলেকশনের পর কি ফরেন ইনভেস্টরদের সাথে আপনাদের কোনো ধরনের যোগাযোগ হয়েছে? তারা আমার সাথে ফরেন ইনভেস্টরদের ডেইলি বেসিসেই কয়েকবার মানে কন্টিনিউয়াস বেসিসে আলাপ আলোচনা হয়, নট যে বিফোর আর আফটার দ্য ইলেকশন। এবং ইলেকশনটা ওয়াজ এ বিগ ইস্যু। আপনি দেখেছেন আমাদের এখানে প্রচুর ফরেন ইনভেস্টর আসছে, অ্যান্ড তারা বলেছে যে উই উড লাইক টু হ্যাভ এ স্টেবল গভর্নমেন্ট, পলিটিক্যালি ইলেক্টেড, এবং এটা ইজ ডান। এখন আমাকে যেটা সেকেন্ড যেটা এনশিওর করতে হবে, যেটা আমি বললাম, যে তাদেরকে প্রোডাক্ট দিতে হবে, মানে আমাকে স্টক দিতে হবে।
বাট আপনাকে আমি মানে আই উড লাইক টু রিইটারেট যেটা আপনি বললেন যে কনফারেন্সে আমরা ডিসকাস করেছি এবং বর্তমান অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে দ্য ফরেন ইনভেস্টার্স আর দেয়ার, বাট আমাকে আমার জিনিসটা মানে আই হ্যাভ টু মেক দ্য প্লেট রেডি ফর দ্যাম, কিন্তু আমার বাস্কেটে আমি কিছু আনতে পারছি না। হ্যাঁ, এটা একটু সময় নেবে, বাট যদি করা যায় তাহলে দ্য ফরেন ইনভেস্টমেন্ট ইজ ইউল গেট গুড ইন্টারেস্ট। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে চলে আসছে, জুন মাস খুব কাছে, বাজেট আসবে। বাজেটকে ঘিরে আপনাদের এখন এই নতুন সরকারের কাছে কোনো ধরনের প্রস্তাবনা আছে কিনা? অর্থমন্ত্রী এবং পরিকল্পনামন্ত্রী যে হয়েছেন সেও পুঁজিবাজারের লোক, আগে থেকে উনি পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট। এখন আপনাদের মানে মোটা দাগে কোনো বাজেট রিলেটেড কোনো প্রস্তাব রেডি করছেন কিনা, বা এই বিষয় নিয়ে আগেও কোনো কথা হয়েছে কিনা এখন যে অর্থমন্ত্রী হয়েছেন তার সাথে? বাজেটে আমাদের জন্য অনেক বেশি কিছু যে থাকার দরকার আছে তা না। আমরা সবসময় বলি যে ট্যাক্সটাকে রেশনাল করা। গত বছর আমাদেরকে একটা ছাড় দেওয়া হয়েছে, সো উই আর কোয়াইট হ্যাপি অ্যান্ড কন্টেন্ট উইথ দ্য উইথ দ্য এনবিআর যেটা আমাদেরকে দিয়েছে। আপনার সেখানে কিছুটা ক্যাপিটাল গেইন ট্যাক্সও ছাড় দেওয়া হয়েছে। যে বাজেটে আরও কয়েকটা জিনিস আছে আমরা দেবো, কিন্তু আমাদের যে চাওয়া, আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে পলিসি সাপোর্ট। অ্যান্ড পলিসি সাপোর্টের মধ্যে কী কী পলিসি সাপোর্ট হতে পারে? একটা হচ্ছে যে সবচেয়ে বড় পলিসি সাপোর্ট হয়, আপনি দেখেন যে এই ব্যাঙ্কগুলি যারা আপনার এক্সেসিভ লোন দিয়েছে, রাইট, এখন টাকা রিকভার করতে পারছে না, সো দে আর অল গেটিং সিক। হ্যাঁ, এখন ব্যাংকের ক্যাপিটাল লাগবে। ক্যাপিটালটা কোত্থেকে আসবে? ক্যাপিটালটা আসবে ক্যাপিটাল মার্কেট থেকে। এই ক্যাপিটাল মার্কেটটাকেই নতুনভাবে রিস্ট্রাকচার যদি না করা হয় তাহলে ব্যাঙ্কগুলি তো টাকা পাবেন না টু ল্যান্ড টু দ্য এন্ড ক্লায়েন্টস, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এই যে আপনার যত লোকাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা গ্রো করতে চায় তাদের জন্য এখন ব্যাংকের দরজা খুব স্কুইজ হয়ে যাচ্ছে। সব ব্যাংক ইউল নট ফাইন্ড মোর দেন 10 ব্যাংকস দেয়ার টু ল্যান্ড ইউ। আমাদের ওই সিচুয়েশনটা নেই, ক্যাপিটাল এডুকেশন রেশিও ওদেরকে পারমিট করছে না। তো এই যে ছোট হয়ে আসছে, তাহলে অল্টারনেটিভ মার্কেটটা কি? ইজ দ্য স্টক মার্কেট ফর বোথ ইকুইটি অ্যান্ড বন্ড। আমরা পলিসি সাপোর্ট চাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক থেকে যে আপনার যে লোন ডেট অ্যান্ড ইকুইটি একটা রেশিও ফিক্স করে দেওয়া হোক। The abundant amount of money has been given to the entrepreneurs knowingly or unknowingly, whether the money will come back or not. এইগুলি বন্ধ করতে চাচ্ছি আমরা। যদি ব্যাপক চাহিদা পুঁজিবাজার থেকে তৈরি হয়, যে পুঁজিবাজার থেকে টাকা নিতে অনেকেই চায়, অনেক ব্যবসায়ীরা, পুঁজিবাজার কি সেই সাপোর্ট দেওয়ার জন্য রেডি? পুঁজিবাজারে ধরেন আমরা তো পুঁজিবাজারের ভিতরে থাকি, পুঁজিবাজারে টাকা দেওয়ার মতো ইনভেস্টার বোথ লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল, আপনি ইট ইজ আনথিঙ্কেবল অ্যামাউন্ট অফ মানি আউট দেয়ার, বাট আমরা আনতে পারছি না, কারণ আমরা ওনাদেরকে প্রোডাক্ট দিতে পারছি না। বারবারই বলছি যে আমার আজকে যদি 10টা খুব ভালো কোম্পানি আসে, বন্ড মার্কেটটা ক্রিয়েট করতে হবে বোথ ফ্রম দ্য লোকাল অ্যান্ড ফরেন ইনস্টিটিউশনস। আই ক্যান সি দ্য মানি ইজ জাস্ট ওয়েটিং দেয়ার, কিন্তু প্রোডাক্ট দিতে পারছি না। মানে হচ্ছে ব্যাংক যদি তার দীর্ঘমেয়াদী লোন দেওয়া বন্ধ করে, সেই ক্ষেত্রে আপনি বলছেন এই সুযোগটা ক্যাপিটাল মার্কেট নিতে পারবে, সেই সক্ষমতা সারা পৃথিবীতেই নিয়েছে। আমাদের দেশে কি সম্ভব কিনা এই জায়গা? আমাদের দেশে অবশ্যই সম্ভব, বাট আমাদেরকে এনশিওর করতে হবে যে ইয়োর মানি ইজ প্রোটেক্টেড, তাহলে আপনি টাকাটা দেবেন। হ্যাঁ, আমরা গত 15-16 বছরে 17 বছরে আমি আবারও বলছি, ইউ হ্যাভ ফেইলড। হ্যাঁ, দ্য পিপল হ্যাভ বিন লুটেড হিয়ার। সো আমরা এই জিনিসটা যদি এনশিওর করতে পারি যে ইউ ইনভেস্ট, আমি অ্যাজ দ্য গভর্নমেন্ট আই উইল এনশিওর দ্যাট ইউর মানি ইজ প্রোটেক্টেড অ্যান্ড ইউল গেট এ গুড রিটার্ন, তাহলে টাকার কোনো অভাব নেই। আপনার কথা ধরেই বলি, 15-16 বছরে সবসময় বাজার নিয়ে শুনেছি তারল্য সংকট, আস্থার সংকট। এই সংকট কি কাটবে? অবশ্যই কাটবে। নতুন গভর্নমেন্ট আসছে, 20 বছর পরে এই সরকার ক্ষমতায় আসছে, একটা প্রপার ইলেকশনের মাধ্যমে আসছে, ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে আসছে, কমিটমেন্ট আছে গভর্নমেন্টের এই মার্কেটে। অবশ্যই কাটবে, একটু সময় নেবে, বাট অবশ্যই কাটবে। বাট কাটার জন্য যেটা করতে হবে যে আমাদেরকে টোটাল রিস্ট্রাকচার করতে হবে, রিফর্ম করতে হবে। এবার একটু বাজারের দিকে যাই। এই ইলেকশনের পর বাজার যে রিঅ্যাক্টটা করছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমরা দেখছি যে প্রথম একদিন একটা বড় জাম্পের পর ধীরে ধীরে আবার লেনদেনও কমে আসছে, সূচকও নিচের দিকে আসছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথম হচ্ছে যে বাজার ধরেন 350 পয়েন্ট বেড়েছে বা 370 পয়েন্ট বেড়েছে,
ইন 3 days or 4 days, রাইট? সেখানে কিছুটা কারেকশন হবে। আর সেকেন্ড হচ্ছে যে আবারও আমরা ফিরে যাচ্ছি যে বাজারে আমার ইনভেস্টেবল স্টক এত কমে গেছে, যখন 200 পয়েন্ট বেড়েছে সব স্টকই বেড়েছে, কিন্তু এখন ধরেন আপনি জানেন যে একটা স্টকে আপনি ইনভেস্ট করেছেন, বাট দ্য কোম্পানি ইজ ইন বিগ কোশ্চেন যে ওয়েদার ইট উইল এক্সিস্ট অর নট। এ ব্যাঙ্ক উইল নট বি এবল টু পে ডিভিডেন্ড ইন দ্য নেক্সট 5 years, ইউ নো ইট। তারপর আপনি ইনভেস্ট করেছেন, হ্যাঁ, ঝোঁকের মাথায় করেছেন, বাট এখন আপনি রিয়েলাইজ করছেন আসলে দিস ইজ আই হ্যাভ নট ইনভেস্টেড ইন দ্য রাইট ডিরেকশন অর রাইট স্টকস। যে তখন আপনি এখান থেকে বেরিয়ে আসতে যাচ্ছেন। এই যে বাস্কেটটা ইনভেস্টেবল স্টকের, এটা বাড়াতে হবে যদি আমাকে এই ভলিউমটা ধরে রাখতে হয়। হ্যাঁ, ইন্ডেক্স তো ইজ আপনার লজিক্যাল সিকোয়েন্স অফ দ্য ভলিউম, যদি আপনার বাড়ে ইন্ডেক্স অটোমেটিকই কিছুটা বেড়ে যাবে। কিন্তু তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনার ভলিউমটা যদি আমার ধরে রাখতে হয় তাহলে আপনাকে সাপ্লাই পরিমাণ বাড়াতে হবে। আমরা দেখছিলাম ইলেকশনের পরের দিন 1300 কোটির কাছাকাছি, মানে 1275 কোটি টাকার লেনদেন হয়েছিল, সেটা কিন্তু আবার হাজারের নিচে চলে আসছে। মানে আমরা দেখছি যে যখন সূচক বাড়ে তখন যেন আমাদের লেনদেন বাড়ে, সূচক পড়তে ধরলে লেনদেনটা চুপসে যায়। এইবার যে প্যাটার্নে যাচ্ছে, এটা কি মনে হচ্ছে আপনার যে এটা জাস্ট কারেকশন, মানে বাজার কারেকশন, না আসলে বাজারের ওই যে হোপটা ছিল, হোপটা কোনো কারণে ডিস্টার্ব হয়েছে? কিছুটা তো মানে প্রথম হচ্ছে কারেকশান, আর কিছুটা তো আপনার ধরেন হোপ বা কনফিডেন্স যেটাই বলেন সেটা কিছুটা মিউটেড হচ্ছে। যে কিন্তু এটা হতেই থাকবে। আমি আবারও বলি যে এক্সিস্টিং যে বাজারের মানে ইনভেস্টেবল স্টক যেগুলি আছে, সেখানে যদি আমরা না বাড়াই তাহলে আমি 2000 কোটিতে ভলিউম গেল ধরে রাখতে পারবো না। সাস্টেনেবল করতে হলে আপনাকে ইমিডিয়েটলি সাপ্লাই সাইড বাড়াতে হবে, এটার আর কোনো অল্টারনেটিভ নেই। আর আরেকটা জিনিস মনে রাখেন যে আমি বারবার বলি, আমাদের এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি যদি ডেভেলপ না করে তাহলে বাজার ডেভেলপ করবে না, বুঝলেন? কারণ আপনার এই যেটা হয় যে ঝোঁকের মাথায় এসে একটা ইন্ডিভিজুয়াল ইনভেস্টর ইনভেস্ট করে, অ্যান্ড দেন very soon he or she realizes that they have made a mistake, right? So এটা এই যে ইনভেস্টর যারা আছে তাদেরকে যতদিন পর্যন্ত আমরা রিডিরেক্ট করতে না পারছি টু দ্য মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি, এই বাজারের যে একটা মানে যেটাকে আমরা বাজারের চরিত্র বলি, সেটা মানে চেঞ্জ করা ইজ নেক্সট ইম্পসিবল। এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ডেভেলপ করতেই হবে। মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ডেভেলপ হওয়া মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টর ডেভেলপ হওয়া। সো দে উইল ইনভেস্ট রাইটলি, দে উইল ইনভেস্ট প্রুডেন্টলি, যে ওনাদের প্রফেশনাল থাকবে। দে উইল নট মেক মিস্টেক, বাট অফকোর্স উই অল মেক মিস্টেক, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। বাট এই যে ধরেন হুজুগের মাথায় যেটা আমরা বলি বেসড অন দ্য রিউমার্স, ইনভেস্ট করবেন না। যদি আমরা ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করতে পারি, বাট ইন্ডাস্ট্রিটা আমরা ডেভেলপ করতে এখনও পারি না, এটা উই শুড গিভ এ প্রায়োরিটি। এই সময়ে এসে আগামী 6 মান্থ কি মনে করছেন বাজার কোথায় যেতে পারে? একটা নতুন বাজার সাপ্লাই সাইড যদি বাড়ে বাজার গ্র্যাজুয়ালি ভালো হবে। সাপ্লাই সাইড তো আর শর্ট টাইমে বাড়বে না, শর্ট টাইমে বাড়ার কি সুযোগ বাড়া দেখছেন? সম্ভব। যে ধরেন গত সরকার মানে যেটা কেয়ারটেকার গভর্নমেন্ট তো একটা ইনিশিয়েটিভ নিয়েছিল কয়েকটা কোম্পানি লিস্টিং করার, এবং সেটা যদি এখন আপনার স্পিড আপ করা যায়, ফাস্ট ট্র্যাক করা যায়, তাহলে তো 5-10টা কোম্পানি আসা সম্ভব, নট ইম্পসিবল। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, এই সিচুয়েশনে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, সামনে বাজেট, সব মিলে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ আছে কিনা? বিনিয়োগকারীদেরকে মানে আমি অনুরোধ করব, পরামর্শ দেওয়া আমি তো দিতে পারি না, যেটা বলতে পারি যে সেটা হচ্ছে যে আপনার সবসময় আমি যেটা বলি যে আপনি যখন ইনভেস্ট করেন, দ্য মানি ইজ ইয়োর্স। সো আপনার টাকাটা আপনি কোথায় ইনভেস্ট করেন সেটা আপনি মানে খুব মাইন্ডফুলি ইনভেস্ট করা উচিত। হ্যাঁ, সো আপনার যদি ভুল করেন ইউ উইল বি দ্য সাফারার। এই কারণে বারবার বলছি যে আমাদের এখানে ইনভেস্টেবল স্টক কম, আপনি নিজে দেখেন যে কোন প্রাইসে কোন শেয়ারটা কিনছেন, রিটার্নটা কী হবে, তারপর আপনি ইনভেস্ট করবেন, এবং তাই যদি করেন তাহলে ইউ উইল নট লুজ ইউর মানি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ ফর হ্যাভিং মি হিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ।
প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ঢাকা ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সাথে। তিনি কিন্তু বলছিলেন যে বাজারে এখন যে অবস্থায় রয়েছে সেই জায়গা থেকে যদি বাজারকে এগোতে হয় সেই জায়গায় রিফর্মের দরকার আছে, সরকারের ওন করার দরকার আছে। তিনি বলছিলেন যে বর্তমান অর্থমন্ত্রী যে হয়েছেন তিনি যে আগে বারবার বলেছেন যে তারা বাজারকে ওন করবেন, সেই বিষয়টি যদি বাস্তবায়িত হয় বাজার এগিয়ে যাবে। সেই ক্ষেত্রে তার বড় কথা বলছেন যে বাজারে যদি কোয়ালিটি স্টকের সাপ্লাই না বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু বাজারের আসলেই এগিয়ে যাওয়ার সুযোগ কম থাকবে। তবে সরকার যদি এটাকে দ্রুত গতিতে ব্যবস্থা নেয়, বাজারের কোয়ালিটি স্টকের সাপ্লাই বাড়ায়, সেই ক্ষেত্রে বাজার এগিয়ে যাবে এবং কাঙ্ক্ষিত জায়গায় যাবে। শান্তা মিউচুয়াল ফান্ড প্রেজেন্টস টিভিএস মার্কেট দেখার আমন্ত্রণ রইল।